নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প পোড়া ছায়া। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই হাইপও করবেন। তো শুরু করছি আজকের নিবেদন। তখনও নীলা চেয়ে থাকে। ঝিলমিল ঝিলমিল করতে করতে দেওয়ালে ছায়াটা তখন স্পষ্ট হচ্ছে। আকৃতি বোঝা যায়, মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে, সেটা চোখের না ছায়াটার তা অবশ্য বলা কঠিন এই অবস্থায়। রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন ওসব হিসেব কেই বা করে। এদিকে আধপোড়া জানালা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানালা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণ করার চেষ্টা। ধীরে ধীরে দেওয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেয়ালটাই যেন তার গা বেয়ে ওদিকে সরে যায়। ওদিকে আরেকটা আধপোড়া জানালা, দুটি জানালার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয়। দেওয়ালে লেপ্টেই আছে ছায়ার মতো, অথচ দেওয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা জ্যান্ত মানুষের দেওয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে। আধপোড়া জামা কাপড়ের কালচেমার টুকরো গা থেকে ঝুলছে। সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানো দাগ দাগ ফুসকা। মাথাটা হেড একটু ফাঁক হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে ৩-৪ হাত তফাতে সত্যি সত্যি। সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গো গো করে, মূর্ছা যায়, এসব স্রেফ মিছে কথা। ভয় টয় যা হবার তা হয় পরে, নড়ে না চড়ে না, শব্দও করে না, অবশ্য আচ্ছন্ন হয়েই থাকে। তাই বলে অচেতন হয় না, কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে? শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটছে, অথচ শরীরটা অবশ হয়ে থাকে। ভূত দেখলে ঠিক সেরকমই হয়। দুপাশে আধপোড়া জানালা, দেওয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়া মূর্তিরা যেন তার নকল করে মিশে গিয়েছে, আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলের রং ছায়া ফোটাফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়েও ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়। সামনে ছিল, আচমকা দেখা গেল নেই। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকমই ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না। ভূত বা ভূতের আবির্ভাবের ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আরেকটা শখ লাগে, তা হলো ভূত দেখার শখ। দুটো শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখার পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে একটা চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে পাশে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে ওঠে, সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপারে প্রফুল্লবাবু আবিষ্ট হয়ে ছায়ামূর্তিটা দেখেছিলেন। ছায়া মিলিয়ে যাওয়ার পর তিনিও স্বাভাবিক গলা ফাটিয়ে আর্তনাদ করছেন। নীলার চেঁচিয়ে ওঠার 1 সেকেন্ড আগে হওয়ার তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা গেল। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এরকমই হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে, গাড়ি প্রায় ডুবুডুবু, সে গাড়ির ছাদে বসে আছে। দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলার ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ 3 দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে। বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক লাইনও ঠিকই হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগিরই হবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন বা মোমবাতি দিয়ে চালাতে হয়। মাথায় জল দিতে না দিতে নীলার জ্ঞান হয়। ভূতের ভয় মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়ার নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থাকে, পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন দেওয়ালে,
অনন্ত চিন্তিতভাবে একটা ট্রাঙ্কে বসে এত বড় এবড়ো খেবড়ো দাগ ধরা দেওয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অবশ্য চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছে সেই চোখ ভুল দেখেছে। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চান আমরা কিছু দেখিনি? মিছে বলছি? আমরা বললে নিজের চোখে? তাই বললাম আমি। অনন্ত তাড়াতাড়ি বলে, ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন? মূর্ছা যাবেনই বা কেন? ভূত মানে কি আমি তাই বলছিলাম। মানে আছে বলা মানেই ভূত আছে বলা, যা নেই তার মানে থাকে? নীলা ঢোক গেলে। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাট চুল, আর এত রাত্রে চোখে রোদের ঝাঁক নিবারণী রঙিন কাঁচের চশমা আটা। এতক্ষণে যেন প্রথমে নজরে পড়ে। গত 3 দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন। যে কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্য করেছে, আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে। তবুও তখনও রাত দুপুর কিনা ছায়া মূর্তি দেখার পরে ঠিক হবে। আমার একটা কথা বিশ্বাস করবেন? নীলার জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূত টুত? অনন্ত মুখেই হাসি ফুটিয়ে বলে, এক রাত্রে দুবার দেখা যায় না। কেউ কোনোদিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনোই দেখেনি। আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমন। নীলা বলে, ভয় করবে? ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় ও বাড়িতে হানা পড়েছিল, 2 জন খুনও হয়েছিল এ বাড়িতে। আতপোড়া বডিটা বহুদিন খালি পড়েছিল। দরজা জানালা দেওয়ালের মেঝেতে কত কিছু চিহ্ন প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলেন না, রাস্তায় থাকাও যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এ ঘরে এসে শুতে পারবে না। প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিচ থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, গুডমুড করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে ওঠে। সে বেশ একটু খটকা লাগে সবারই মনে। ভূত চোখের ভুল, ভূতের মানে আছে। অনন্ত তাই ভূত মানে বলেই বোধহয় নিচের তলায় একা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয় করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বই কি যে রাত্রে একটা বাড়াবাড়ি হয়েছিল। সম্ভবত ছায়াই দেখা গেছিল, ছায়ামূর্তি নয়। ভূতের ভয় না হোক, দিনের বেলাতেও গা ছমছম করে এই বাড়িতে। যে বিভৎস কাণ্ড হয়ে গিয়েছে বাড়িতে, এক মুহূর্ত ভুলবার উপায় নেই। কে জানে 2-1 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না দোতলায়? বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললে, হবে মশাই, হবে। বলেছি যখন হবে। কি বাজার দেখছেন তো? না মিলের সিমেন্ট আমরা সারিয়ে নিই, ভাড়া থেকে কাটা যাবে। হবে মশাই, হবে। আনারি লোক 10 গুণ দাম মাল কিনে বাড়ি সারাবেন, ঘাড়ে তো চাপাবেন আমারই, ওই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবুর চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, আতপোড়া ভাঙা বাড়ি আর 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সবিনয় হাসল। কি বাজার দেখছেন তো? অনন্ত বললে, নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বললেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক, ও ব্যাটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবে চিনতে কিসের চুন কিনে আনে নিজের নীলাদের ঘর যে দেওয়ালে রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয়। ফল যা হয় দেখে গা আরও ছমছম করতে থাকে সকলের। জানালায় পোড়া 3 দিকের দেওয়াল আর সিলিংয়ে ধোঁয়ার দাগ, তার মধ্যে একদিকে দেওয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে। চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল। চুনকাম বাজে চুন, ভেজাল চুন, তাতে নীল পড়েনি। দাগগুলো সব আপচা সাপচা হয়ে উঁকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়া এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য অপেক্ষা করতে লাগলো। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগে চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা তখনও ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিয়ে গেলে গোল হয়ে বসে থাকে। কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে। মিছে তবে বসে থেকে লাভ কি? না থাক লাভ, ঘর অন্ধকার করলে চলবে না।
তর্ক চলতে চলতে আপনা থেকে তর্কের মীমাংসা দেখা দেয়। একটু একটু করে কমতে থাকে আলো, আপনা থেকেই লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলের দিকে তাকিয়ে সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পলতে শিখাটা। তারপর বার কয়েক দপদপ করে একেবারে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুনকাম করা দেওয়াল থেকে দৃষ্টি সরানোই যায় না। বাইরের আলো ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবি আঁচ পড়ছে দেওয়ালে, সেগুলি স্থির, নড়ে না। নীলা বলে অস্ফুষ্ট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লর আরও সে গা ঘেঁষে বসে। নীলার মা আর ছোট ভাইও ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে। চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতন শোনায়। টাইম পেজটা টিকটিক করে চলেছে, সময় গুণে যেন এগিয়ে আসছে সেটা। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষড়ানোর দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যেই ঘটছে। আওয়াজ ঘরে, গাড়ি যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বাড়ে কমে, নড়ে চড়ে, নিচে নিচে ছায়ার রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার মতো। গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো। ছায়া আরও বেশি ঝিলমিল করে, ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে গিয়ে দেওয়ালের মাঝামাঝি এনে স্থির হবার আগে একটু কেঁপে ওঠে। না, আজ একটা নয়, শুধু দেওয়ালে নয়, আরও 4টে ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মহাবৃষ্টের মতো চেয়ে থাকে। ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায়, ট্রাঙ্ক তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত বাক্সটা, ঘড়িটাও তুলে নিয়ে যায়। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবং আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে হাইপ আছে, সেখানে একটি হাইপ করবেন। নমস্কার।